রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ককটেল ফাটিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। 18 জুন বৃহস্পতিবার সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। তারা দীর্ঘ সময় মহাখালী মূল সড়কে স্লোগান দেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, মহাখালীর ICDDRBর সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করে তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। মহাখালীর রেলগেট থেকে বাস স্ট্যান্ড পুরো এলাকা জুড়ে এক পর্যায়ে ঝটিকা মিছিল শুরু করে তারা। বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক, এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট, দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে। প্রধানমন্ত্রীকে ভাবতে হবে, আপনার উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয় নাই, আপনার লজ্জা হওয়া উচিত। বিএনপির পুঁজি শেখ হাসিনা, বিএনপির পুঁজি ছিল খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, তাদের দেশপ্রেম পুঁজি ছিল, এবং আপনাদের পুঁজি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপিকে বুঝতে না দিয়ে রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে এক প্রকার ঘুরপাক খাওয়ানোর মতো একটা উপক্রম শুরু হয়ে গেছে। এনসিপি বিষয়টা টের পেয়েছে, এবং যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে এখন যে চেষ্টাটা করেছে এটা যদি সফল হয় তাহলে রাজনীতি পাল্টে যাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য, কিংবা ধরুন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য দিল্লি রীতিমতো মরিয়া হয়ে পড়েছে। ইচ্ছে করে এখানে মরিয়া শব্দটি ব্যবহার করলাম। অর্থাৎ এই কাজ না করা পর্যন্ত দিল্লির মৃত্যু হবে না, বা দিল্লি মরতে চাচ্ছে না। পতন হবে, মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে, শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে, আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে, এদের পরে যারা মুজিববাদের নব্যদূষক তাদের বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। 1809,56,10,000 টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবে আমি প্রতীকী মূল্য 500 টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। 1970 সালে আপনার আমাদের এই দেশ ছিল একটা পূর্ব পাকিস্তান। 1971 সালে যখন মুক্তির ডাক দেয় বঙ্গবন্ধু 7ই মার্চে স্কুল ময়দানে ওই আপনার সে ভাষণ দিয়েছে, আমি যদি হুকুম দিতে পারি বা নাও পারি, তোমরা যা কিছু আছে নিয়ে তোমরা ঝাঁপাই পারবা। কার বিরুদ্ধে? ওই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। তখন উনি কথাটা বলছে যে আসলে উনি অ্যারেস্ট হবে এবং ওনারে মারিয়ে ফেলাবে, এরকম কিছু হইতে পারে। তাই উনি যদি হুকুম নাও দিতে পারে, এই বাঙালিরা বলছে তোমরা যুদ্ধের জন্য পরিস্থিতি নিয়ে রাখো, আমি হুকুম দিতে পারি বা নাও পারি, তোমরা যুদ্ধে ঝাঁপাই পারবা, যেখানে আছে যে অবস্থানে আছো। যেই স্লোগান দিয়া 71 সালে যুদ্ধ হলো, এই স্লোগানটা আমি একজন মুক্তিযোদ্ধার কাছে বলছি যে এই স্লোগানটা আপনি একটু দেন, কিন্তু সেই স্লোগানটা দিতে ব্যর্থ হয়েছে। সে বলে আমার দলের নির্দেশ, আমার এই স্লোগানটা দেওয়া যাবে না। কেন? ওই 71 সালে তো কোনো দল ছিল না, আপনার কোনো বিএনপি ছিল না, অন্য কোনো দল ছিল না, ছিল তো শুধু সাধারণ মানুষ। পূর্ব পাকিস্তানের যারা বাঙালি ছিল তারা আপনার যখন এই স্লোগানটা দিয়ে যখন আপনার মাঠে নামলো, তাহলে সেই স্লোগানটা আপনার আজকে এই জায়গায় এই মুহূর্তে দিতে আপনার ব্যর্থ কেন? আপনার কেমন মুক্তিযোদ্ধা? কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে আপনার যে স্লোগান দিয়েছে, আপনার দলে এই স্লোগানটা আপনার এই পোস্ট পজিশনে রাখবে না, বা আপনারা এখানে বড় লিডার হতে পারবেন না। আপনার এখন বর্তমানে আপনার সরকার ক্ষমতা যে আছে সে আমার আর্থিক সহযোগিতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। বিএনপিকে বুঝতে না দিয়ে রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে এক প্রকার ঘুরপাক খাওয়ানোর মতো একটা উপক্রম শুরু হয়ে গেছে। এনসিপি বিষয়টা টের পেয়েছে, এবং যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে এখন যে চেষ্টাটা করেছে এটা যদি সফল হয় তাহলে রাজনীতি পাল্টে যাচ্ছে। দর্শক, রাজনীতিতে অনেক কিছুই ঘটছে যেটা অস্বাভাবিক, এবং রাজনীতির যে সমীকরণ এবং পলিটিক্যাল ম্যাথমেটিক্স এগুলো পাল্টে যাবে। রাজনীতির যে সেট আপ আছে এখন পর্যন্ত আপনারা যতটুকু বিরোধ দেখেন এটা খুবই সামান্য। বিএনপি, জামাত, এনসিপি এরা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এবং আওয়ামী লীগ চরম কোণঠাসা। ভারত সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে বিএনপি সরকারের মাধ্যমেই কোনো না কোনোভাবে বৈধতা দিতে, কিন্তু এখনো বিএনপি সরকার স্ট্রিক্ট অ্যাগেনস্ট আওয়ামী লীগ, যে না এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না, আমরা ঝগড়া করবো, আমরা বিএনপি, জামাত, এনসিপি আমরা করবো বিরোধিতা, আমরা নিজের একে অপরের বিরোধিতা করবো, কিন্তু আওয়ামী লীগকে আমরা কোনো সুযোগ দিব না। এভাবেই হিসাব নিকাশ এখন পর্যন্ত চলছে। কিন্তু আওয়ামী লীগ তো এত ঠুনকো নয়। মাঝে মাঝে আওয়ামী লীগ গভীর কিছু খেলার চেষ্টা করে, যে খেলার মাধ্যমে তারা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে এবং রাজনীতি ঘুরে দেওয়ার চেষ্টা করে। যে খেলার মাধ্যমে জামাত বিএনপি সম্পর্ক এতটাই তলানিতে নেওয়ার চেষ্টা করে যে বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে, এটা যেন না থাকে সেই চেষ্টা করছে। সেই চেষ্টা মাঝে মাঝে সফলতার কাছাকাছি চলে যায়। কারণ আওয়ামী লীগ যে পরিমাণ টাকা লুটপাট করেছে, পাচার করেছে, তাদের হাতে যে পয়সা আছে, এবং এস্টাবলিশমেন্টে এখনো তাদের যে পাওয়ার আছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের দালাল যে পরিমাণ আছে, এতে তারা মাঝে মাঝে কিছু কিছু পারে। যেমন প্রশাসনে এখনো পুলিশ বলি, সিভিল অ্যাডমিন বলি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক কর্মকর্তা রয়েছে যারা
সবসময় জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, মনোজাত করেন যে আল্লাহ শেখ হাসিনা ফিরুক। ফিরলেই আমরা বলবো যে এতদিন আমরা বাধ্য হয়ে ইউনুস তারেকের আনুগত্য করি, যে আমরা তো হাসিনা লোক, এবং হাসিনা সেটা অ্যাকসেপ্ট করে এবং আসলেই তা হাসিনা লোক। এখন বাধ্য হয়ে ভয়ে পরিস্থিতির শিকার হয়ে তারেক রহমান সরকারের আনুগত্য করছে, এটা আছে। অর্থাৎ তাদের সক্ষমতা একদম কম নয়। দেখেন, তাদের জনভিত্তি নেই, আওয়ামী লীগের কোনো জনভিত্তি নেই, কোনো জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে না। জনগণের সমর্থন বিএনপিকে ভালো না লাগলে জামাতকে ভালো না লাগলে এনসিপি, আওয়ামী লীগ না। কিন্তু তারপরে তারা ঝটিকে মিছিল বা এরকম কিছু কাজ করতে পারে। কিভাবে করতে পারে? ইটস ভেরি সিম্পল। দেখেন, ঝটিকে টাকা থাকলে আপনি সব পারবেন, আর আওয়ামী লীগের পদধারীরা সব পালাতো। যা ঝটিকে মিছিল করে এরা একটা আওয়ামী লীগের পদধারী না, তাহলে এরা কারা? এগুলো টাকা দিয়ে করে। যে আপনি বলেন একজনের সাথে চুক্তি করেন, এগুলো বিভিন্ন গণমাধ্যমে বা ধরা পড়ার পর অনেক এগুলো আসে। যেমন কোথাও কিছু যুবকের সাথে বা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ে, এমনকি ছাত্র দলের ছেলেদের সাথে এরকম অনেক সময় একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে একটা মিছিল করবা, স্লোগান দেবা যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঠিক আছে, 7-8 জন 10 জন নিয়ে করবা, এক একজনকে 500 টাকা দিব, অথবা তুমি যদি এটা আয়োজন করতে পারো তোমাকে মোটা অঙ্কের একটা টাকা দিব, 10,000 টাকা 20,000 টাকা, যার সময় 29 সেকেন্ড 30 সেকেন্ড মিছিল করে ভিডিও করবা, ঠিক আছে, তোমাকে চিনবে না, তুমি মাস্ক পরে করবা, প্রয়োজনে সাদা কাফনের কাপড় পরে করবা, কেউ বুঝতেই পারবে না যে তুমি কে, কিন্তু তুমি 29 সেকেন্ড মিছিল করতে পারলে 10,000 টাকা পাবা। এখন এই বেকারদের বাংলাদেশে, যেখানে স্টুডেন্টদের 10,000 টাকা ইনকাম করতে 2 মাস টিউশন করতে হয়, তাও অনেকে পায় না, তাও ঢাকার শহরে হতে হয়, নইলে টিউশনের দাম অনেক কম, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত কষ্ট। সেখানে যদি আপনি 29 সেকেন্ড মিছিল করে 10,000 টাকা পান, অথবা আপনি সাধারণ পার্টিসিপেন্ট হলে 29 সেকেন্ড মিছিল করে যদি 1,000 টাকা 500 টাকা পাওয়া যায়, আর কত টোকাই অথবা বেরিখোর গাঁজাখোর আছে যে 500 টাকা অনেকগুলো সিগারেট খেতে পারবে যদি 29 সেকেন্ডে একটা মিছিল করে, বা 1,000 টাকায়। এই টাকা দিয়ে তারা অনেক কিছু করাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা, যেহেতু তাদের হাতে টাকা আছে আর অনেক কিছু করাতে পারবে। তো এইভাবে তারা নানান সময় মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে এবং রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে, একটা মেসেজ দিয়ে তোলপাড় সৃষ্টি করে, তাদের এই টাকার খেলায়, এবং বিএনপি অনেক সময় বুঝতে পারে না। আবার তাদের যে ফরেন পলিসি, যেমন দেখেন কিভাবে পরিস্থিতি ঘোলাটে হয়। ভারত ডাক্তার জাহিদের মাধ্যমে বলিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের লোকজনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই স্থানীয় সরকার নির্বাচনে। এ কথা বলার পর তাদের গতি তো এমনিতেই বেড়ে যাবে, তাদের মানসিক অবস্থা তো এমনিতেই ডেভেলপ হয়ে যাবে, এবং তারা একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাবে। কারণ এটা কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ফরেন পলিসির একটা ইনস্ট্রুমেন্ট, যে আওয়ামী লীগকে এটা করতে দাও। দিন শেষে করতে দিবে কি দিবে না, হয়তো বা দিতে পারবে না, কিন্তু বলেছে তারা এখন উত্তেজিত হয়ে গেছে, আত্মবিশ্বাস হয়ে গেছে, আর আত্মবিশ্বাস পেলে অনেক কিছু করতে পারে। আবার এই যে বেনজিরকে গ্রেপ্তারের যে বিষয়টা, এটা যদি ফিরিয়ে আনতে পারে ভেরি গুড, আর ফিরিয়ে আনতে না পারলে এটা বিএনপির মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন ওটা হবে আওয়ামী লীগের একটা বিজয়, যে ওই ধরলা তো ফিরিয়ে তো নিতে পারলে না, ইত্যাদি ইত্যাদি। কারণ এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগ খেলছে এবং ভারত খেলছে যাতে ফিরিয়ে নিতে না পারে। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এটাকে নাহিদ ইসলাম পিক করেছেন। নাহিদ ইসলাম বলেছেন পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে? এই যে টাকার ফলে, যেমন লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, একটা মত করেছে। এখন লন্ডনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যা করেছে ওটাও টাকা খেলা, বাজেট লাগে, পয়সা দিয়ে অনেকে নিয়েছে, বা সুশান্তের নাম শোনা যাচ্ছে যে সে শেখ রেহানার কাছ থেকে মোটা অঙ্কে টাকা নিয়েছে। আর যদি আওয়ামী লীগ ইনভেস্ট করার মতো কোনো সক্ষমতা না রাখে, কুত্তাও পাওয়া যাবে না। বিলেতি কুত্তা যেগুলো বিভিন্ন পার্কের পাশে অনেকে নিয়ে ঘুরে দেখেন না, এগুলো ভাড়া নিয়ে যেতে পারবে না। তো দর্শক, এই জন্য এই যে পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা বিএনপি সরকার দুর্বলতার কারণে, এবং আওয়ামী লীগের যে প্রশাসনিক শক্তিমত্তা এখনো আছে ওটাকে কাজে লাগিয়ে, এবং তাদের যে তারা যে টাকা পয়সা নিয়ে পালিয়েছে ওটাকে ব্যবহার করে করছে, মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বা উঠছে। কিন্তু যেহেতু এই নাহিদ ইসলামরা এটা বুঝতে পারছেন যে পরাজিত ফেসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, বুঝতে পারার কারণে ওরা কিছুই করতে পারবে না। জামাত বুঝতে পারছে ওরা কিছুই করতে পারবে না, এদেশের জনগণ ওটা করতে দিবে না। আর জনগণ, বিএনপি যেটা বলছে ভারতের হয়ে যে না, স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, জনগণ, এনসিপি, জামাত এরা যদি জড়ো প্রতিবাদ করে, তখন বিএনপি ভারতকে বলবে যে দেখেন জনগণ যা বলে, আমি পারবো না ভাই নির্বাচনে ওদের সুযোগ দিতে, তখন আবার সব ঠিক হয়ে যাবে, কারণ নিষিদ্ধই থাকবে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য, কিংবা ধরুন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য দিল্লি রীতিমতো মরিয়া হয়ে পড়েছে। ইচ্ছে করে এখানে মরিয়া শব্দটি ব্যবহার করলাম, অর্থাৎ এই কাজ না করা পর্যন্ত দিল্লির মৃত্যু হবে না, বা দিল্লি মরতে চাচ্ছে না। কিংবা ধরুন দিল্লির দেহে যতক্ষণ প্রাণ আছে, প্রাণবায়ু আছে, এখানে দিল্লি বলতে কেবলই মাত্র নরেন্দ্র মোদী নয়, পুরো রাষ্ট্রযন্ত্র, তাদের যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রয়েছে, প্রাণবায়ু রয়েছে, তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র, তাদের বিশ্বস্ত হামিম বা বন্ধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমতায় না বসানো পর্যন্ত তারা কোনো কিছুতেই ক্ষান্ত হবেন না। সাম্প্রতিক সময় ভারতের একজন রাষ্ট্রদূত নিয়োগ লাভ করেছেন, কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত তাকে অ্যাক্রেডিটেশন দেয়নি, অর্থাৎ তাকে স্বীকৃতি দেয়নি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ,
এরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে খুব কম ঘটেছে। তো ভারতের মতো রাষ্ট্র, আমেরিকার মতো রাষ্ট্র কিংবা ইউরোপের ফ্রান্স, তারপর আপনার ইংল্যান্ড, জার্মানি, এর বাইরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কিংবা কানাডার রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত যারা আছেন বাংলাদেশে, এই রাষ্ট্রগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং রাষ্ট্রদূতরা বাংলাদেশে আসেন, অবাধে বিচরণ করেন এবং তাদেরকে অ্যাক্রিডিটেশন দেওয়া হবে না, অর্থাৎ তারা বাংলাদেশে এসে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র হস্তান্তর করবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স বলা হয়, মোফা, তাদেরকে মেনে নেবে এবং গার্ড অফ অনার প্রদান করে তাদেরকে দেশে দায়িত্ব পালন করতে দেবে। এটি হলো স্বাভাবিক রীতি। এর বাইরে এই যে নতুন ভারতীয় রাষ্ট্রদূত, তাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। এই প্রথম একজন প্রফেশনাল রাজনীতিবিদকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ইতিপূর্বে ভারতের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়ত, তিনি পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা জানেন। তো একে তো ভারতীয় রাজনীতিবিদ, তারপর আবার বাংলা ভাষী রাজনীতিবিদ, এরপর আবার বিজেপি করেন, তার উপরে আবার রেল মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তিনি সামলেছিলেন। সেই দীনেশ ত্রিবেদীকে যখন বাংলাদেশে নিয়োগ দেওয়া হলো, তখন থেকেই সবাই আমরা বলা বলি করছিলাম যে ভারত বাংলাদেশকে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং যাকে বলা হয় নেতিবাচক অর্থে যে কোনো একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য তারা এত হাই প্রোফাইলের একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দিলেন। ইতিপূর্বে ভারতে যে সকল রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, প্রথম দিকে একজন ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার, তারপরে জয়েন্ট সেক্রেটারি, একেবারে সর্বশেষ যিনি ছিলেন তিনি ছিলেন এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেখানে এডিশনাল সেক্রেটারি, তারপর সেক্রেটারি, তারপর সিনিয়র সেক্রেটারি, তারপর ক্যাবিনেট সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে ফুলমন্ত্রী পরে আবার সবচেয়ে লোভনীয় মন্ত্রী রেলমন্ত্রী। কাজেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দীনেশ ত্রিবেদী, এই দুজনের যে রাজনৈতিক পরিপক্কতা, গোল এবং চিন্তা চেতনা একই পর্যায়ের। এবং দীনেশ ত্রিবেদীকে কোনো একটা বিষয় ডিসকাস করার জন্য, আলোচনা করার জন্য কোনো অবস্থাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রোটোকল মানতে হবে না। তিনি সরাসরি জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন, সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন, অথবা প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি আছেন অমিত শাহ, তার সঙ্গে কথা বলবেন। এইরকম একজন মানুষকে কেন বাংলাদেশে পাঠানো হলো? এই প্রোফাইলের কাউকে তো আমেরিকাতে পাঠানো হচ্ছে না, এই প্রোফাইলে কাউকে রাশিয়াতে পাঠানো হচ্ছে না, চীনে না। তাহলে বাংলাদেশের সঙ্গে এমন কি হলো যে দীনেশ ত্রিবেদীর মতো একজন মানুষকে এখানে পাঠাতে হবে? ইট মিনস বাংলাদেশের ব্যাপারে ভারত মরিয়া হয়ে পড়েছে। আর এটা বাংলাদেশ বুঝতে পারার কারণে দীনেশ ত্রিবেদীকে এখনও পর্যন্ত অ্যাক্রিডিটেশন প্রদান করা হয়নি বা তাকে মেনে নেওয়া হয়নি। কাজে বাংলাদেশ যদি তাকে মেনে না নেয়, তাকে ফেরত যেতে হবে। এই বাস্তবতায় দীনেশ ত্রিবেদী তিনি জানেন। তিনি বাংলাদেশে যখন ঢুকছিলেন, ঠিক সেই সময়টাতে বেনাপোল সীমান্তে যে সকল কথাবার্তা বলেছেন, বাংলাদেশ বলছে এগুলো খুবই আপত্তিকর। তিনি বাংলার আকাশ বাতাস সব কিছুর মধ্যে অভিন্নতা দেখতে পাচ্ছেন ভারতের। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের 140 কোটি মানুষকে মিশিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে এই দুটো জাতি যদি এক হয়, জনগণ যদি এক হয়, যে আমাদের ভাষা এক, আমাদের কথা এক, আমাদের অনুভূতি এক, আমাদের ব্যথা বেদনা এক, আমরা দূরে কেন থাকবো, আমরা একত্রে থাকবো। এবং তিনি বলছেন আমি এমন কিছু করবো যাতে এদেশের মানুষ সবাই খুশি হবে। ভালো কথা। তো সেই কাজগুলো কী? সেই কাজগুলো অতীতে যেভাবে ভারত কাশ্মীরকে ভালোবেসেছে, যেভাবে ভারত যাকে বলা হয় হায়দ্রাবাদকে ভালোবেসেছে, কিংবা আপনার সেই লেন্দুব দর্জিকে তারা যেভাবে বানিয়েছে, সেই ভূমিকে তারা ভালোবেসেছে। তো সেরকমভাবে কি বাংলাদেশকে আসলে তারা ভালোবাসতে চায় কি না, এই কথাগুলো আলোচনা হচ্ছে। ভারত যে সকল দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি, তার প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি হস্তক্ষেপ করেছে, যেমন ধরুন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গাতে কিন্তু তছনছ হয়ে গেছে এবং আলটিমেটলি সেই দেশ এবং সে দেশে যারা রাজনীতিবিদ অ্যাবসলিউটলি চীনমুখী হয়ে পড়েছে। তো ভারতের সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যেটা তারা শ্রীলঙ্কাতে করেছে, কাশ্মীরে করেছে, নেপালে করেছে, আফগানিস্তানে করেছে, মালদ্বীপে করেছে, বাংলাদেশের ক্ষেত্রে যেন সেটা না ঘটে। কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে ভারতের প্রায় 70 কোটি মানুষ, অর্থাৎ 140 কোটি ভারতীয় নাগরিকদের মধ্যে অর্ধেকটি এই বাংলাদেশের চারিদিকে বসবাস করে। কাজে এটাকে নিয়ে ভারত ছেলে খেলা খেলতে চায় না, কোনো ঝুঁকি নিতে চায় না। এখানে ভারত এসপার ওসপার, সরাসরি তাদের কর্তৃত্ব থাকবে, অথবা যারা থাকবে তারা তাদের কথা শুনবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনার পরে ভারত বুঝে গেছে যে আনাটা ঠিক হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। আমেরিকা এনেছে, কিন্তু ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তিনি আসতে পারতেন না। তারপর যখন তারেক রহমান সাহেব এলেন, দুষ্ট লোকেরা বলে এখানে ভারতের বিরাট হাত ছিল, গ্রিন সিগন্যাল ছিল, ভারতের এফোর্ট ছিল, অথবা নিদেন পক্ষে ভারতের প্রচণ্ড আন্তরিকতা ছিল। ভালো কথা, সেই আন্তরিকতা এখন আর নেই, এটা বুমেরাং হয়ে গেছে। তার জায়গাতে ভারত এখন বুঝে গেছে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই এবং শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আর এটাকে কাগজে কলমে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভারতকে খেলতে হবে, মার্কিন ডিপ স্টেটের মতো ভারতকে খেলতে হবে। সেই খেলা কি শুরু হয়েছে কিনা, এটা নিয়ে প্রশ্ন বা আজকের টপিক। আপনি যদি দেখেন যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে, যে ঘটনা সরকারের বিরুদ্ধে একটা প্রচণ্ড জনমত তৈরি হয়ে যাচ্ছে। আপনি ধরুন পদ্মা সেতুর জন্য যে রেল সেতু তৈরি করা হয়েছে, রেল লাইন, সেই অংশের মাটি কেটে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত বা একদল মানুষ, বা ধরুন সরকারি কাউকে অনুমতি দিয়েছে বা সরকারি দলের কোনো কর্তা ব্যক্তি, অথবা ধরুন আওয়ামী লীগের কোনো লোক এটাকে একটা সাবোটাইজ করার জন্য এই কাজগুলো করেছে। রাতের আধারে বা দিনে একটা সময় বেগুনে কিছু মাটি সেখান থেকে তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। ফলে সব মানুষ বলার চেষ্টা করছে যে এই সরকার আওয়ামী লীগের কোনো উন্নয়নকে
তারা গুরুত্ব দিচ্ছে না। হোক সেটা পদ্মা সেতু, হোক সেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এনিথিং এলস, এগুলোকে বন্ধ করে একটা নতুন ইতিহাস গড়তে চাচ্ছে, আর চারিদিকে মানুষ সিসি রব করছে। আপনি দেখুন যে কিছু অপরাধ ঘটছে বাংলাদেশে, সুনির্দিষ্টভাবে আমি সেই অপরাধগুলোর নাম বলবো না, কিন্তু অপরাধগুলো ইতিপূর্বে কখনোই এই আকারে, এই আকৃতিতে এবং এইভাবে আসলে ঘটেনি। এবং সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে জনমত সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে পড়ছে। সেটা মারামারি, কাটাকাটি, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে শাসক দলের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত, এগুলো হতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই, যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো এবং তাকে এই অপরাধে জেলখানায় ঢোকানো হলো। সে জামিনে বের হয়ে এলো এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেকজন যুবদল নেতাকে সে খুন করলো। এই যে খুনি, সেও কিন্তু বিএনপির লোক। এই কাজটি কেন সে করলো, কেন তার জামিন হলো, এবং এই সকল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ কী করে আবার ইন্টারনেটে আসলো, এরকম অসংখ্য ঘটনা। আবার ধরুন এই মুহূর্তে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানে সারা বাংলাদেশ তোলপাড়। এক পক্ষে বলছে হয়নি গ্রেপ্তার, আর এক পক্ষে বলছে হয়ে গেছে, এক পক্ষে বলছে বেনজির বাসায় আছেন এবং বাংলাদেশ সরকারের কোনো সাধ্য নেই, বা এখন সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী বেনজিরকে বাংলাদেশে ফিরে আনা একেবারে কঠিন একটি বিষয়। অন্যদিকে সরকার শতভাগে নিশ্চিত এই যে একটা মার্কেটিং হচ্ছে, একটা ব্র্যান্ডিং হচ্ছে, এটা আলটিমেটলি সরকারের বিরুদ্ধে চলে যাবে যদি বেনজির সাহেবকে আসলে রিয়েলি বাংলাদেশে আনা না যায়। ডক্টর জাহিদুর রহমান প্রথমে তাকে নেওয়া হলো। এখন ডক্টর জাহিদুর রহমানের মতো মানুষদের সঙ্গে বিএনপির কী সম্পর্ক ছিল? আমি তো এই দলটির যে রাজনীতি, মানে 2019 সন থেকে এই দলে যোগদান করার পর থেকে এই দলের একেবারে তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবার মধ্যে, মানে নিচে যারা একেবারে ইউনিয়ন পর্যায়ের বিএনপি কর্মী আছে তাদের সঙ্গেও বহুবার আমার যোগাযোগ হয়েছে। এর কারণ হলো যে বিএনপির সবচেয়ে খারাপ সময়টিতে যে কজন লোক ফ্রিলি মুভমেন্ট করতে পেরেছিল, সেটা কৌশলের কারণে হোক, অন্য যে কোনো কারণ হোক, তার মধ্যে আমি অন্যতম। তো কাজেই বিভিন্ন বিষয়ে, আর যেহেতু আওয়ামী লীগ থেকে এসেছিলাম, আওয়ামী লীগের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো, এই জন্য বিএনপির বহু মানুষ বুদ্ধির জন্য, পরামর্শের জন্য, সাহায্যের জন্য কথা বলতেন, গোপন কথা বলতেন, প্রকাশ্যে কথা বলতেন, তাদের দলের অনেক গোপনীয় বিষয়গুলো জানার সুযোগ হয়েছে, কিন্তু কোথাও তো জাহিদকে দেখিনি। এখন এই জাহিদ হঠাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব গুরুত্বপূর্ণ বিশ্বস্ত পার্টনার হয়ে গেলেন, একইভাবে খলিলুর রহমান হয়ে গেলেন, আর অনেকগুলো ব্যক্তি চলে এলো যাদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ এবং সম্পর্ক নেই। অল অন এ সাডেন দে বিকাম হিরো অফ দ্য হিরো। এখানে যদি তরুণদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী ধরেন, কিংবা সিনিয়রদের মধ্যে মঈন খান, নজরুল ইসলাম খান বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নবাগত অন্তত 1 ডজন পাওয়ারফুল ব্যক্তি তারা বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন, মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, যাদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ ছিল না। এই কাজ কারা করালো? এর পেছনে কি আমেরিকার হাত, না ভারতের হাত, নাকি এর পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত? তারেক রহমান সাহেব মানে শতভাগ নিজের থেকে এই কাজগুলো করেছেন, নট লাইক দ্যাট। এদের সঙ্গে হয়তো তারেক রহমান সাহেবের 1বার 2বার 5বার কথাবার্তা হয়েছে। তো কেন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো? একইভাবে কিন্তু বহু মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ির উপরে, তার ফলে তিনি কিন্তু আর পারেননি। তো এই জিনিসগুলো হচ্ছে, এবং এই যে জাহিদ থেকে শুরু করে অন্য যারা আছেন তাদেরকে আবার নিয়োগ দিয়ে বলা হলো এরা ভারতের দালাল। আবার ভারতের দালাল হিসেবে তারা যখন ভারতে গেলেন, ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, প্রত্যাখ্যাত করা হলো, বা তারা ফিরে এলেন, ভারতকে মুখের উপর না বলে দিলেন, হোয়াট এভার মেবি, কিন্তু ইজ্জত যা যাওয়ার সব কিছু চলে গেল সরকার প্রধানের। এর মধ্যে আবার সরকার প্রধান মালয়েশিয়াতে যাচ্ছেন, মালয়েশিয়া থেকে সেখান থেকে আবার তিনি চীন যাবেন। আমার বিশ্বাস, আজকে বলে রাখেন, লিখে রাখেন, মালয়েশিয়া থেকে চীন যাবেন এবং চীন থেকে প্রধানমন্ত্রী ফিরবেন, এবং ফেরার পর আপনি দেখবেন রাজনীতির সমীকরণটা কোন জায়গা থেকে দাঁড়ায়। এই যে অবস্থা, যা কিছু হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো স্যাবোটাজ, অনেকগুলো চক্রান্ত, অনেকগুলো ঘটনা ঘটানোর জন্য দিল্লি তার সর্বশক্তি নিয়োগ করে যে কাজ করছে, মরিয়া হয়ে পড়েছে, সেটা হলো তাদের মিত্রকে বাংলাদেশে ফেরানোর জন্য। সাধু সাবধান, যারা খুশি হবে তারা খুশি হন, যারা বেজার হওয়া তারা বেজার না হয়ে কী করে খুশি থাকা যায় সেই প্রকল্প গ্রহণ করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন।